স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে। আমি অনুপ বিশ্বাস। সম্প্রতি আপনি লক্ষ্য করে থাকবেন যে ডক্টর এস জয়শঙ্করের একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয়েছে। আর এই বিষয়ে সমস্ত সংবাদ মাধ্যমে এক প্রকার আর্টিকেলের ঝড় উঠে গিয়েছে, যেখানে আমাদের ডক্টর এস জয়শঙ্কর বলছেন যে সন্ত্রাসবাদের ক্যান্সার এখন তার নিজের শরীরকেই খেতে শুরু করেছে। এখানে তিনি পাকিস্তান সম্পর্কে বলছেন যে পাকিস্তান যেভাবে আগে সন্ত্রাসবাদের ক্যান্সার ছড়িয়েছিল, এখন সেই ক্যান্সার তাদের নিজেদের শরীরকে ধ্বংস করতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র নীতির উপর রিসেন্টলি একটি গভীর বক্তৃতা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, নেপাল ও চীনের সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করেছেন। আর ওনার এই বক্তব্যের সময় যখন তিনি পাকিস্তানের প্রসঙ্গে আসেন, তখন তিনি উল্লেখ করেন যে সন্ত্রাসবাদের ক্যান্সার এখন নিজের শরীরকে গ্রাস করতে শুরু করেছে। এখন এখানে আপনাকে বুঝতে হবে, এই বক্তব্যটা কিন্তু কোনো এলোমেলো মন্তব্য নয়। গত কয়েক বছরে আমরা সকলেই দেখেছি কি মাত্রায় পাকিস্তানে সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে। আর এই বিষয়ে পাকিস্তানের একটি সংস্থা, পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্ট্র্যাটেজি, সম্প্রতি তারাই এখন বলছে যে সন্ত্রাসবাদের বৃদ্ধির ফলে পাকিস্তানের সামনে একটি গুরুতর পরিস্থিতি আসতে চলেছে। সুতরাং এখন যত দিন এগিয়ে যাবে, ততই পাকিস্তানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ অভ্যন্তরীণভাবে তাদের অনেক সন্ত্রাসী গোষ্ঠী এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আমরা তো দেখছি ক্রমশ খারাপ হচ্ছে। আর এর ফলে পাকিস্তান সার্বিকভাবে তাদের যে অবস্থা, সেটা আরও খারাপের দিকে যাচ্ছে। তবে দেখুন, পাকিস্তানের চরমপন্থার প্রভাব খুব বেশি ছড়িয়ে পড়বে। এটা যত বেশি ছড়িয়ে পড়বে, তখন এর প্রভাব কিন্তু কোনো না কোনোভাবে ভারতের উপরেও এসে পড়বে। যেমন এই উদাহরণস্বরূপ দেখুন, সম্প্রতি ইন্ডিয়া টুডে একটি অনলাইন অপারেশন পরিচালনা করেছে এবং তারা সেখানে জানতে পেরেছে যে একটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন ভারতকে নিয়ে এখন একটি নূতন উদ্যোগ শুরু করেছে। আর এই উদ্যোগের সঙ্গে সম্পর্কিত প্রচুর অনলাইন কন্টেন্ট তারা এখন ছাড়ছে। সুতরাং পাকিস্তানের সন্ত্রাসবাদ যত বাড়বে, এর প্রভাব কোনো না কোনোভাবে ভারতের উপরেও পড়তে থাকবে। তাই এখন জয়শঙ্কর সাহেব তার বক্তৃতায় বিশেষভাবে কি বলেছেন তিনি, তা আমি আপনাকে একটু দেখাতে চাই। এখানে কয়েক সেকেন্ডের একটা ভিডিও আছে, ছোট্ট একটা ক্লিপ। আমি চাই আপনারা এই ভিডিও ক্লিপটি একটু দেখুন, তারপরে আরও বিস্তারিত কথা বলছি। Pakistan remains the exception in our neighborhood in view of its support for cross-border terrorism. And that cancer is now consuming its own body politic. Obviously, the entire subcontinent has a shared interest in Pakistan abjuring that approach. এখন দেখুন, এই ছোট্ট লাইনটির খুব গভীর প্রভাব রয়েছে। আর এখানে আমি আপনাকে জানিয়ে রাখি যে আগামী সময়ে পাকিস্তান বেশ কিছু বড় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে। কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদের এই ঊর্ধ্বগতি এখন এটিকে বৈশ্বিক সমস্যা সৃষ্টি করতে চলেছে, বৈশ্বিক সমস্যা হয়ে উঠতে চলেছে। এই বিষয় নিয়ে সুসান সুরেন একটি অসাধারণ আর্টিকেল প্রকাশ করেছেন। এখানে তিনি পাকিস্তান আফগানিস্তান দ্য ডিলেমা নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের আফগানিস্তানের নীতির যেটা ছিল পাকিস্তানে, সেটা শুরু থেকেই তারা ভেবেছিল যে গণতান্ত্রিক সরকারকে সমর্থন করার চেয়ে তালিবানকেই সমর্থন করলে বেশি লাভবান হওয়া যাবে। পাকিস্তানের ধারণা ছিল যে এই কৌশল থেকে তারা প্রচুর সুবিধা পাবে।
কিন্তু দেখুন এর ফলাফল হয়েছে এমন কিছু যা পাকিস্তানের সবচেয়ে খারাপ প্রত্যাশার চেয়েও খারাপ। কারণ যদি আমরা ঘটনা প্রবাহ দেখি 2020 থেকে 2021 সাল তালেবান যখন আবার ক্ষমতায় ফিরে আসে, তখন থেকেই বিভিন্ন ঘটনার সংখ্যা, নিহতের সংখ্যা, আহতের সংখ্যা, এটা ওটা সবই ক্রমাগত বাড়ছে এবং মনে হচ্ছে এই প্রবণতা আরও ঊর্ধ্বমুখী হতে চলেছে। এবং এখনকার সবচেয়ে মজার ব্যাপার হলো পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে সম্প্রতি হোয়াইট হাউসের মুখপাত্র, যার মেয়াদ খুব শীঘ্রই শেষ হতে চলেছে, তাকে একটি সাংবাদিক প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি ছিল যে যুক্তরাষ্ট্র কি সত্যি এখন পাকিস্তানের নন নেটো মিত্রের মর্যাদা বাতিল করবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, দেখুন, প্রথমত পাকিস্তান কখনোই আমাদের টেকনিক্যাল মিত্র ছিল না। মানে কয়েক দশকের যে অংশীদারিত্ব ছিল, যেখানে যুক্তরাষ্ট্র বারবার পাকিস্তানকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি মিত্র হিসাবে উল্লেখ করেছে, সেসব একেবারে ভুলে গিয়ে হোয়াইট হাউস এখন খোলাখুলি ঘোষণা করে দিয়েছে যে পাকিস্তান কখনোই যুক্তরাষ্ট্রের একটি টেকনিক্যাল মিত্র ছিল না। হ্যাঁ, হয়তো কিছু ক্ষেত্রে অংশীদারিত্ব ছিল, কিন্তু তারা কখনোই আমাদের টেকনিক্যাল মিত্র ছিল না। আর আমি এখানে গ্যারেন্টি দিয়ে বলে রাখছি যে এবার আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্পের এই আমলে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনোভাবেই উন্নত হবে না, কারণ উন্নত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে যা আমার এই কথার বাস্তবতাকে আরও প্রমাণিত করে। বন্ধুরা, সেই খবরটি হলো ইমরান খানকে এখন পাকিস্তানে জমি দুর্নীতি মামলায় আবারও 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে এত বেশি মামলা খুঁজে খুঁজে আনা হচ্ছে যে অনেক সময় তা দেখে বিস্মিত হতে হয়। মনে হয় যেন প্রতিটি কোণা থেকে মামলা তুলে তুলে এনে তার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। ভাবতে এটা বাধ্য হতে হয় যে এই মামলাও তার বিরুদ্ধে ছিল, ওই মামলাও তার বিরুদ্ধে ছিল। হঠাৎ করে যেন তার বিরুদ্ধে মামলার একেবারে ঢল নেমেছে। আর এই সমস্ত মামলার উদ্দেশ্য একটাই, ইমরান খান যতদিন বেঁচে আছেন তাকে পাকিস্তানের রাজনীতিতে খোলাখুলি অংশগ্রহণ থেকে চিরতরে দূরে রাখা, আর এটা নিশ্চিত করতে যেন কোনো সুযোগই হাতছাড়া করছে না এখন পাকিস্তান সরকার। তবে আমার মতে যদি ডোনাল্ড ট্রাম্পের এই শাসনকালে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক করার মতো কোনো নেতা থেকে থাকেন, তবে তিনি হলেন একমাত্র ইমরান খান, আর তাকেই এখন কারাগারে রাখা হয়েছে। সুতরাং আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক উন্নত হওয়ার কোনো সম্ভাবনা আছে। এবার ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের এই নীতিই থাকবে এখন ডোনাল্ড ট্রাম্প আসার পর, যে পাকিস্তানকে ভাই আরও দূরে ঠেলে দাও। কিন্তু অন্যদিকে আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্পের এই আমলে অন্তত নিরাপত্তা এবং আপনার সামরিক দৃষ্টিকোণ থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও মজবুত হবে। তবে হ্যাঁ, এটা হতে পারে যে বাণিজ্য বা ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে কিছুটা ধাক্কা দিতে পারেন। যুক্তরাষ্ট্রের দিক থেকে ভারতের উপরে কিছুটা ট্যারিফ আরোপ করা হতে পারে, এটা সম্পূর্ণ সম্ভব। তবে একটা বিষয় লক্ষ্য করুন, আগামীকাল 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট হিসাবে অভিষেক হওয়ার যে কথা আছে সেটা হবে। আর এর ঠিক একদিন পরেই যুক্তরাষ্ট্রে কোয়াড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আর কোয়াডের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে ভারতকে প্রতিনিধিত্ব করবেন আমাদের এই এস জয়শঙ্কর সাহেব। তবে এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যুক্তরাষ্ট্রের নূতন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এখন কে এসেছে জানেন? ওনার নাম হচ্ছে মার্কো রুবিওর, এনার নামই ঘোষণা করা হয়েছে। আর ইনি হলেন একজন সুস্পষ্ট প্রো ইন্ডিয়ান ব্যক্তি, যা ভারতের জন্য
একটি দারুণ ইতিবাচক বার্তা। মার্কো রুবিওর এই নিয়োগ নিশ্চিতভাবেই ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও মজবুত করবে। এছাড়াও 2025 সালেই আপনি দেখবেন যে যখন ভারত একটি বড় এবং জাঁকজমকপূর্ণ কোয়াড সম্মেলন আয়োজন করবে অনুষ্ঠানের, তখন ডোনাল্ড ট্রাম্পও ভারতে আসবেন। তাই আমি মনে করি এটি ভারতের জন্য একটা দারুণ সুযোগ। ভারত একেবারে সঠিক সময়ে বিশ্বের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করা শুরু করেছে। আর সেই সত্যটি হলো পাকিস্তান ধীরে ধীরে তার পতনের দিকে এগোচ্ছে। সন্ত্রাসবাদের যে ক্যান্সার ছিল সেটি এখন পাকিস্তান তার নিজের রাজনৈতিক কাঠামোকেই গ্রাস করতে শুরু করেছে। আর এর ফলাফল আপনি আগামী কয়েক বছরের মধ্যেই স্পষ্টভাবে আমরা দেখতে শুরু করব। এখন এই বিষয়ে যদি আগামীতেও আরও কোনো আপডেট আসে, আমি অবশ্যই আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ আপনাদের সকলকে।